বিকেলে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। ছুটির দিনেও গ্যাসের জন্য হাহাকার, রাজধানীর পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, চরম ভোগান্তি। বাংলাদেশ সহ 7টি দেশের পণ্যের নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র, অযৌক্তিক বলছে কোনো দেশ। বিকেলের মধ্যেই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে স্পিকারের দেশে ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। দুপুরে নির্ধারিত সময়ের 2 দিন আগেই থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আইন অনুযায়ী আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হলেও রাষ্ট্রপতি পদে বহাল থাকেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা, তবে মেয়াদ শেষের আগেই আবারও তার পদত্যাগের আলোচনা সামনে এসেছে। অবশ্য মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা নতুন নয়। 24-এর গণঅভ্যুত্থানের পরও তার পদত্যাগের দাবি জানান অনেকে। 2025 সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারেও সংসদ নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তবে এবার রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলছে জোরে সোরে, আর তারও জোরালো করছে তড়িঘড়ি করে স্পিকারের দেশে ফেরা। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে স্পিকার। যদিও দেশে ফিরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না তিনি। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্য। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। এদিকে এই ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানাতে বঙ্গভবন এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? পিয়া, এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমরা আমাদের বঙ্গভবনের বিভিন্ন সূত্র আমাদেরকে বলছে যে আজকেই তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগপত্রটি বিকেল নাগাদ তিনি আসলে স্পিকারের কাছে জমা দিতে পারেন। আপনি জেনে থাকবেন যে স্পিকারও কিন্তু দুপুরের মধ্যেই আসলে তিনি তার যেই বিদেশের যে সফরটি ছিল তা সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছেন। তাই এই যে স্পিকারের এই রাষ্ট্রপতির যেই পদত্যাগের যেই বিষয়টি, এটি কিন্তু আসলে জোরালো হয়েছে এ কারণে। তো রয়েছি আমি বঙ্গভবনের সামনে, এখানে আসলে তেমন আমরা তৎপরতাও তেমন দেখতে পাচ্ছি না। তবে ভেতরের যে সূত্র রয়েছে আমাদেরকে, সেই সূত্রগুলো বলছে যে তাদের যে পদত্যাগপত্র সেখানে তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আসলে তিনি পদত্যাগ করবেন এবং এটি আজকেই সেটি স্পিকারের কাছে পাঠানো হতে পারে এবং স্পিকারের কাছে পাঠানো হলে তারপরের মূলত স্পিকারই তিনি আপাততকালীন আসলে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্বগুলো পালন করবেন এবং 90 দিনের মধ্যেই নতুন করে আসলে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া নির্বাচনের একটি বিধান রয়েছে সংবিধানে এবং সেটি আসলে নির্বাচন কমিশন করবে। এক্ষেত্রে যেটি যদি বলে রাখি যে বেশ কিছুদিন ধরে আরেকটি আলোচনা সামনে এসেছে যে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এক্ষেত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ আরেকজন ডক্টর মঈন খান সহ অনেকেই আসলে আলোচনায় রয়েছেন যে পরবর্তীতে কে হবেন রাষ্ট্রপতি। এই সব আলোচনা আসলে চলছেই, অনেকের নামই এসেছে। তবে পরবর্তী রাষ্ট্রপতি যিনি হন তিনি অবশ্যই বোঝাই যাচ্ছে যে বিএনপি মনোনীত কেউ হবেন। এর আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যদি
একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে কিন্তু ভোট হবে সংসদে আসলে যারা এমপি প্রার্থী রয়েছেন তারাই আসলে এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সেটি মূলত নির্বাচন কমিশন ভোটের মাধ্যমে করবেন। তবে যদি একাধিক প্রার্থী না থাকেন সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে রাষ্ট্রপতি নির্বাচন হবে। তো বলাই যায় যে আজকে যদি তিনি পদত্যাগপত্রটি স্পিকারের কাছে জমা দেন সেক্ষেত্রে আজকেই তার সাথে সাথেই তার পদত্যাগপত্রটি গৃহীত হবে এবং পরবর্তী দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পিয়া। ধন্যবাদ নাজমুল। আগেই জানিয়েছি বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, সংসদ ভবনে কী ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কি? পিয়া, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিকাল 5টা নাগাদ আসলে রাষ্ট্রপতির দপ্তর থেকে রাষ্ট্রপতির প্রতিনিধি তার পদত্যাগপত্র নিয়ে আসতে পারেন এই সংসদ ভবনে এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে সেই পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে, এমনটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই কিন্তু সেই পদত্যাগপত্র তৈরি থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম চলছে এবং প্রায় শেষের দিকে বলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু গুঞ্জন শুনছি যে আজ বিকালেই রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ কিন্তু বিদেশ থেকে চলে এসেছেন এবং যদিও তিনি বিমানবন্দরে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে তিনি এই পদত্যাগ সম্পর্কে কিছুই জানেন না, তবে তার এই বিদেশ সফর সংক্ষিপ্ত করার পেছনে আসলে গুঞ্জন রয়েছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই সংবিধান অনুযায়ী যেহেতু স্পিকার দায়িত্বভার গ্রহণ করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি বিদেশ সফর সংক্ষিপ্ত করেছেন বলে সকাল থেকে আমরা গুঞ্জন শুনছি। সেই গুঞ্জনের মধ্যেই কিন্তু আসলে এখনো পর্যন্ত এই সংসদ ভবন এলাকায় আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে, পাশাপাশি শুক্রবার হলেও যেই রাষ্ট্রপতির পদত্যাগের যেই গুঞ্জন সেটিকে আসলে আরও বাড়িয়ে দিয়েছে এইখানকার যে তৎপরতা, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যে সংসদ ভবনের যেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে সেই গুঞ্জনের মাত্রাটা আরও বাড়িয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু এখানে বেশ কিছু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন, যার কারণে আমরা ধারণা করছি যে আজ বিকেলেই কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে এখানে আসবেন তার প্রতিনিধি এবং সেই পদত্যাগপত্র জমা দেবেন বলে আমরা মনে করছি। আসলে গুঞ্জন শোনা যাচ্ছে এরকমই। পিয়া, ধন্যবাদ খালেক আপনাকে। নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। আরও বলেন, ফেসিবাদ আমলে যত লোক নির্যাতনের শিকার হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে তাদের সবার দায়িত্ব নেওয়া উচিত সরকারের। শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সকলের দায়িত্ব নিতে হবে, তাদেরকে সম্মানিত করতে হবে। বেঁচে আছে যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা করতে হবে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে এমন মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে বিএনপির। নীলফামারীতে শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দল বিএনপি বা সরকার দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা পার্লামেন্টে এসে সরকার গঠন করে তাদের মধ্যে যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে, রক্ত দিয়ে অর্জন করা জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে মুখ ফিরিয়ে নিয়েছে, এতেই দেশটা
একটা সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করি। এলএনজি টার্মিনালের ত্রুটিতে রাজধানীতে কয়েকদিন ধরে বাসাবাড়ি সহ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকটে দেখা দিয়েছে। বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। ফিলিং স্টেশন ছাড়াও বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকটে রাজধানীবাসী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ার অজুহাতে ভারত, বাংলাদেশ সহ 7টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি অনুযায়ী ক্যাটাগরি ভেদে এসব দেশ থেকে পণ্য আমদানিতে 10 থেকে 12% বেশি শুল্ক গুনতে হবে। পুরনো অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাজারে নিজেদের প্রভাব বজায় রাখতে আবারও শুল্কের অস্ত্র ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। 150 দিনের অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হতেই আবারও অন্তত 7টি দেশের উপর ট্রাম্প প্রশাসনের শুল্কের খড়গ। নিয়ম অনুযায়ী বিশ্ববাজার থেকে মার্কিন আমদানির প্রায় 99.4% পণ্যেই এই শুল্কের আওতায় আসছে। যেসব দেশ বাধ্যতামূলক শ্রমবিরোধী আইন জোরদার করেছে তাদের পণ্যে 10% শুল্ক বসবে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও তাইওয়ানের মতো দেশ ও অঞ্চলের ক্ষেত্রে এই হার 12.5% পর্যন্ত পৌঁছাবে। নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কপারের মতো কয়েকটি পণ্য। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে তৈরি পোশাক খাতে। অতিরিক্ত শুল্কের ফলে মার্কিন আমদানিকারকদের ব্যয় বাড়বে। সেই চাপ শেষ পর্যন্ত পড়তে পারে বাংলাদেশের রপ্তানিকারকদের উপর। ভারতের ক্ষেত্রেও বাড়বে রপ্তানি ব্যয়। দেশটির ঔষধ, প্রকৌশল পণ্য, রাসায়নিক, বস্ত্র ও শিল্প পণ্য যুক্তরাষ্ট্রের বড় বাজারে প্রতিযোগিতার মুখে পড়বে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে নয়াদিল্লি। মার্কিন প্রশাসনের দাবি, এই শুল্কের উদ্দেশ্য শুধু বাণিজ্য নয়, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম বন্ধ করা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে নতুন শুল্ক কাঠামো চালু হচ্ছে। বাণিজ্য আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই জোরপূর্বক শ্রম বন্ধ হোক। যারা এই বিষয়ে পদক্ষেপ নেবে সেসব দেশের কথা ভাববে যুক্তরাষ্ট্র। তবে অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।